ওই 1983 সালে ম্যাট্রিক পরীক্ষা দিয়ে ওই কিছুদিন পরে আমি ঢাকায় চলে আসি। রেজাল্ট হওয়ার আগেই আমি ঢাকায় চলে আসি। আমাদের সময় রেজাল্ট হতে একটু দেরি হতো, বিলম্ব হতো। আমাদের সময় 6 মাস 1 বছর লেগে যেত রেজাল্ট হওয়ার আগে আমি ঢাকায় চলে আসি। তারপরে আমি যেদিন রেজাল্ট হলো সেদিন হাঁটতে হাঁটতে ওই বোর্ড অফিসের সামনে গিয়ে আমি আমার নিজের রেজাল্ট দেখি। ইতিমধ্যে অবশ্য তখন আমাদের সময়ে টেলিফোন বা এই ধরনের যোগাযোগ ব্যবস্থা মোটেও কোনো সুখকর ছিল না, কিছুই না। লোকজন আসলে বলতো তো, অথবা টেলিগ্রাম করতো। আমাদের সময় টেলিগ্রামটা ছিল খুবই প্রচলিত, এবং সেই টেলিগ্রাম ঢাকা শহরে বিলির ব্যবস্থাটা ছিল খুব জটিল। এগুলো অনেকেই জানে না। ঢাকা শহরে টেলিগ্রাম বিলির ব্যবস্থা খুব জটিল ছিল। একটা টেলিগ্রাম আসলে দেখা গেল যে টেলিগ্রাম আসছে সকালে, টেলিগ্রাম বিকালে চলে আসছে, কিন্তু সেই টেলিগ্রাম আমার কাছে পৌঁছাচ্ছে 2 দিন পরে। ততক্ষণে বাড়ির থেকে টাঙ্গাইল থেকে বাসে চড়ে লোক চলে আসছে ঢাকায়। এগুলি শুনতে অন্যরকম মনে হচ্ছে, শুনতে ফ্যান্টাসির মতো মনে হচ্ছে, কিন্তু ফ্যান্টাসি না, এটা জীবনের অংশ। আমার বাবার আমরা ভাই বোন হলো 7 জন, তারপরে আমার বড় চাচার 4 জন ছিলেন, মোট 11 জন আমাদের পড়াশোনা করতে হয়। এবং আমাদের এই পড়াশোনা, সাংসারিক সমস্ত কিছুর ব্যয় নির্বাহ করতেন আমার ফাদার এখানে। যার ফলে আমাদের সবাই প্রায় ছাত্র। এই সময় প্রচন্ড চাপ আমার বাবার ভিতরে সৃষ্টি হয়। আমি সেই চাপটা আলহামদুলিল্লাহ ওই বয়সে, ক্ষুদ্র বয়সে অনুভব করতে পেরেছিলাম। আমি প্রথমে বাংলা বাজারে, আমি যখন ইন্টারমিডিয়েটে পড়ার গল্পটাও খুবই জটিল। আমি ইন্টারমিডিয়েটে প্রথমে ঢাকা কলেজে ভর্তি হই, সেখান থেকে পড়তে পারিনি। পরবর্তীতে আমি পাশ করেছি হলো ওই কলেজটার নাম হলো সোহরাওয়ার্দী কলেজ। এখন ওই কলেজটার আগে পাকিস্তান আমলের নাম ছিল হলো কায়েদ আজম কলেজ। ওই কলেজটা তখন খুবই ভালো কলেজ ছিল। সেই কলেজে থেকে আমি পাশ করে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই। কিছুদিন পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই। সেটাও এক বিচিত্র কাহিনী। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবে ভর্তির ডেট, কি সমাচার, কিছুই আমার জানি না। আমি যখন আইএ পড়ি তখন থেকে আমি চাকরি করি। কি চাকরি শুনলে তোমরা হাসবে এখন। আমি বাংলা বাজারে ঘুরে প্রুফ রিডারের কাজ করি। যে যখন যে কাজ দেয় সেই কাজ করি। এক উসমানিয়া বুক ডিপো, রহমানিয়া বুক ডিপো, তারপরে মফিজ বুক ডিপো, এগুলো ছিল হলো আমার মূল আমি প্রুফ করি। আপনি প্রুফ করেন, প্রুফ কিন্তু ভাষার উপরে দখল না থাকলে সে কিন্তু প্রুফ করতে পারে না। বানানের উপরে দখল না থাকলে সে কিন্তু প্রুফ করতে পারে না। তার জ্যোতি চিহ্নের উপরে দখল না থাকলে সে কিন্তু প্রুফ করতে পারে না। প্রকাশভঙ্গির উপরে দখল না থাকলে সে কিন্তু পারে না। তুমি তো বুঝতে পেরেছ। আমি ইন্টারমিডিয়েটে যখন পড়ি, আইএ যখন পড়ি, তখন থেকে আমি এই কাজ করি, রুটি করি। পরিষ্কার কথা, রুটি করি। আর 2-4টা ছাত্র পড়ে। পরবর্তী জীবনে, সেটা আমার চাকরি জীবনে, আমার এক ছাত্র এসে আমার এখানে জয়েন করেছিল, সেটা পরে বলবো। সে আমার কম্পিউটার অপারেটর হিসেবে জয়েন করেছিল আমার কাছে। সকলের কাছে গর্বের সাথে বলতো যে স্যার আমাদের শিক্ষক ছিলেন। তো আমি এগুলি করি। এগুলি করতে করতে এক ভদ্রলোক ছিলেন হাসান ইকবাল, বাংলা বাজার ভিত্তিক একজন। উনি সাংবাদিকও ছিলেন। উনি আমাকে নিয়ে আসলেন একদিন সংবাদ পত্রিকায় অফিসে। সংবাদে আমি জয়েন করলাম কি হিসাবে? প্রুফ রিডার, দৈনিক সংবাদ পত্রিকায় আমি। তখন সংবাদ পত্রিকাটা ছিল হলো বংশাল রোডে, সেখানে কাজ করি। তো ওই সময় বেতন খুব তেমন ছিল না। তো একই সাথে আবার যেহেতু আমার লেখালেখির বই পড়ার অভ্যাস ছিল, লেখালেখির অভ্যাসটা ততক্ষণে আমার গড়ে উঠছে। তখন আমি অন্যান্য সাপ্তাহিক পত্রিকায় লেখালেখি শুরু করি, যথেষ্ট লেখালেখি শুরু করি। বাংলার দৈনিক, বাংলার মুখ, জনতা, অনেক পত্রিকা। ওই সময়ে আমাকে যথেষ্ট পরিমাণে সহায়তাও করেছেন এবং আমাকে আপন ভাইয়ের মতো ভালোবেসেছেন। এই কবি সোহরাব হাসান সাহেব, আমি যখন মুসলিম হলে থাকতাম তখন সোহরাব হাসান সাহেব মাঝে মাঝে এসে আমার রুমে আমাদের সাথে থাকতেন। উনি ঢাকা কলেজে সম্ভবত তখন পড়তেন। কবি সোহরাব হাসান, জয়েন্ট এডিটর এখন প্রথম আলো। উনি আমার একটু এক কি 2 বছরের হয়তো সিনিয়র হবে, 1 কি 2 বছরের সিনিয়র, খুব বেশি সিনিয়র না। কিন্তু ওই সময় উনি কাব্যের খ্যাতি লাভ করেছিলেন, খ্যাতিমান কবি হিসেবে লাভ করেছিলেন। উনি আমি আরো কয়েকজন ছিলাম, আমরা একসাথে চলাফেরা করতাম, একসাথে থাকতাম। তখন আমি
ওইখান থেকে চলে গেলাম, মাঝখানে চলে গেলাম সাপ্তাহিক কি পত্রিকায়, সেই সব জায়গায় আমি চাকরি করি তখন, সাব এডিটর। সেখান থেকে চলে গেলাম, জিয়াউর রহমান সাহেব একটা পত্রিকা বের করলো, খুব বিখ্যাত পত্রিকা হয়েছিল তখন, সেই পত্রিকায় আমি সাব এডিটর হিসেবে যোগদান করলাম। তখন হাসান হাফিজুর রহমান হলো, কবি হাসান হাফিজুর রহমান, এখন যৌবন যা যুদ্ধে যাওয়ার যা শ্রেষ্ঠ সময়, এই কবিতা লিখে যিনি সবচেয়ে বিখ্যাত হলেন, আরো ভালো কবিতা আছে, উনি হলেন ওই পত্রিকার সাহিত্য সম্পাদক। তো ওনার অ্যাসিস্ট্যান্ট ছিলেন আরেকজন, নামটা এখন আমার মনে নেই, কিন্তু উনি ওই আমাকে ওনার অ্যাসিস্ট্যান্ট বেশি ব্যবহার করতেন। তো পত্রিকায় চাকরি করতে গিয়ে আমার ওই ইতিমধ্যে কিন্তু আমি অন্যান্য বই পড়া শুরু করেছি। ইতিমধ্যে আমি কিছু বামপন্থী ওই লোকজনের সাথে আমার পরিচয় হয়, সেই বিষয়ে সেই এপিসোডগুলি আমি আর না বলি, সেগুলি একটু ভিন্ন ধরনের। আমার এমন সব লোকের সাথে পরিচয় হয়, এমন সব লোকের সাথে সম্পর্ক হয়, যেটা আমার জীবনের অত্যন্ত সোনালী সময় বলে আমি মনে করি, কিন্তু সেগুলি আর আজকালকার তরুণদের কাছে বলতে চাই না। তার এর মধ্যে একজন হলো অত্যন্ত প্রখ্যাত বদরুদ্দিন ওমর সাহেব, আর একজন, যদিও উনি বিশ্ববিদ্যালয়ের বা কলেজের খুব ভালো লেখাপড়ায় সেরকম ছিলেন না, কিন্তু উনি ছিলেন কমরেড, ভালো বই আছে দুইটা, নামটা এখন ভুলে গেছি। উনি আমাকে খুব স্নেহ করতেন। তো পরবর্তীতে এই সময়টায় আমি ভিন্ন মাত্রায় বই পড়ার সুযোগ পাই। ওই সময় আমি অন্যান্য আমার দর্শনের প্রতি আকৃষ্ট হই, আমি দর্শন নিয়ে প্রচুর দর্শনের বই পড়ি এবং রাজনৈতিক দর্শন নিয়েও কিছু পড়াশোনা করি। ওই সময় আমি গ্রামসির বই, আলথুসারের বই, এগুলি ওই সময় আমি প্রায় করে ফেলছি। সরকারি চাকরি 84 সালে প্রথমে আমি চাকরিতে জয়েন করি, 83 সালের শেষের দিকে আমি পরীক্ষা দিয়ে কোয়ালিফাই করি, 84 সালে জয়েন করি। 84 সালে ফেব্রুয়ারি মাসে জয়েন করতে দেরি হয়েছিল, সেটাও একটা কারণ, সেটা হলো আমি পত্রিকা চাকরি করতাম, সেখান থেকে ছাড়বো কি ছাড়বো না এরকম করতে করতে আমাকে যে টাইম দিয়েছিল জয়নিং এর, সেই জয়নিং এর একদম শেষ দিন দুপুরবেলায় গিয়ে আমি জয়েন করেছি। মানে এই জীবন ছাড়বো কি ছাড়বো না, এই দুদুলমানতায়। তো যেটা আমার কাছে সবচেয়ে এই জগৎ ছাড়ার যেটা আমার কাছে প্রধান কারণ ছিল, যে একজন, আমার বয়স তখন 27 বছরের পূর্ণ হয়নি, তখন আমি পাস করে ফেলেছি। আমি দেখলাম যে যদি সরকারি পত্রিকা হয় তাহলে সরকার যাকে পছন্দ করবে উনি এডিটর হবেন, যদি মালিকের পত্রিকা হয় তাহলে মালিক যে রাজনীতির সাথে জড়িত বা মালিক যা চান, মালিক যদি কর্পোরেট হাউসের মালিক হয়ে থাকেন তাহলে তার স্বার্থের পক্ষে, তার স্বার্থকে যে সার্ভ করতে পারবে তাকে উনি এডিটর বানাবেন, তাই না? আমি তখনই সাব এডিটর। এরপরে আমার সামনে তো আর কোনো পথ খোলা নাই, আমার বয়স 27 বছরেরও কম, যেখানে কোনো পথ নাই, যেখানে আমার উন্নতির কোনো পথ নাই। ক্যারিয়ার পাথ কিন্তু দুই রকম। আমি লেখালেখি করতে করতে সাংবাদিক হইতে হইতে বিখ্যাত সাংবাদিক হয়ে গেলাম, কিন্তু আমার পদ পদবি, বেতন ভাতা তেমন কিছুই হলো না। এটি যেমন একটা দিক, আরেকটা দিক হলো আমার নেম অ্যান্ড ফেম খুব হয়েছে, সেটি ভিন্ন কথা। আমি কিন্তু প্রথমেই বলেছিলাম নিম্ন মধ্যবিত্ত ঘরের মানুষ। আমার পরিবার পরিচালনা, আমার বাবার পরিবার, ততক্ষণ আমার ছোট ভাইয়েরা ইউনিভার্সিটিতে ঢুকে গেছে, বোনেদের দুই একটা বিয়ে হয়ে গেছে, দুই একজন ইউনিভার্সিটিতে ঢুকে গেছে, কলেজে ঢুকে গেছে। তখন আমার পরিবারের অবস্থা সেরকম, মানে আমার বাবা অসুস্থ হয়ে পড়লেন, তাকে সাপোর্ট দেওয়া, এগুলি আমার জন্য জরুরি মনে হয়েছে। তারপরে আমি শিল্প ব্যাংকে লোক নিই, বিএসআরএস, শিল্প ব্যাংক এবং আরো কোথায়, এগুলি তখন রিক্রুট করতো ওই বোর্ড এবং অর্থ মন্ত্রণালয়ের প্রতিনিধির মাধ্যমে এটা রিক্রুট হতো। তো ওই রিক্রুটমেন্টে 40 জনের মতো বোধহয় রিক্রুট হয়েছিল। তো আপনাদের দোয়ায়, মানে আল্লাহর রহমত, আমি ওখানে প্রথম হয়েছিলাম এবং আমি বোধহয় প্রথম ব্যক্তি যাকে ওই পূর্ববর্তী চাকরিতে, যেহেতু আমি জয়েন করতেছিলাম না, আমাকে বারে জিজ্ঞাসা করছিল, তখন আমাকে তারা অতিরিক্ত ইনক্রিমেন্ট দিয়ে, যাতে আমি ওই পরবর্তী, তখন আমাদের সময় একটা 750 টাকা বেতন ছিল, আর হাউস রেন্ট সিলিং ছিল আরো কম, তো 625 টাকা না কত টাকা হাউস রেন্ট সিলিং ছিল, যাতে আমি ওই সিলিংটা পেতে পারি, মানে তারপরে সিলিংটা পেতে পারি, সেই জন্য আমাকে ইনক্রিমেন্ট দিয়ে, একটা না দুইটা আমার সঠিক মনে নাই, ইনক্রিমেন্ট দিয়ে আমি ওই সিলিংটা যাতে পেতে পারি সেই ব্যবস্থা করে তারপরে আমাকে বললো যে আপনি এখন জয়েন করেন। আর আপনি কিন্তু জানেন না, তখন ওই ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ছিলেন সচিব, ফুল সেক্রেটারি আবিদুর রহমান সাহেব। পরবর্তীতে উনি চলে গেলেন চিফ ইলেকশন কমিশনার হয়ে। উনি আমাকে বিশেষ জোর করে আমাকে জয়েন করালেন। উনি ইন্তেকাল করেছেন পরবর্তীতে। উনি সাংঘাতিক ভালো সচিব ছিলেন, খুব মৃদু স্বরে কথা বলতেন,
খুব আমাকে খুবই পছন্দ করতেন। উনি ওনার পিএস, ওনার যে পিএস ছিলেন সেটি হলো আমার যে এন্ট্রান্স যে এন্ট্রি গ্রেড, সে এন্ট্রি গ্রেডের অন্তত 3 ধাপ উপরের পদে। উনি বললেন যে না আপনি, উনি তাকে বদলিয়ে উনি আমাকে তার পিএস হিসাবে, সেক্রেটারি হিসেবে তার পিএস হিসেবে আমাকে দিয়ে, আলহামদুলিল্লাহ আমি পরবর্তী জীবনে অনেক প্রফেশনাল লেখাপড়া করেছি, সেটা আমি পরে বলবো না।